বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার মাধ্যমে কুষ্টিয়া ৩ আসনের সমস্ত মানুষকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যে বর্তমান ইলেকশন নিয়ে যে কথাটা বলছিলেন, সেটা হচ্ছে আমার প্রত্যাশা কী। আমি মনে করি বাংলাদেশ খুব সুন্দরভাবে একটা গণতান্ত্রিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আবার ফিরে আসবে। বিভিন্ন সময় আমাদের 1971 সালের কথা থেকে শুরু যদি করি আমি, তাহলে দেখেন বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছেন, বিভিন্ন ফরম্যাটে এসেছেন। তো তারা বিভিন্ন সময়ে তারা তাদের মতো করে দেশ পরিচালনা করেছেন। এখানে অনেক তর্ক অনেক কিছুই রয়েছে। তবে আমি মনে করি এই 2024 সালের পর থেকে এখন 2026 সাল, আশা করছি এই ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ খুঁজে পাবে। আপনি দেখেন বর্তমান বাংলাদেশে তরুণরা কিন্তু একটা ফ্যাক্টর। তো অনেক তরুণ যারা বিগত 15-17 বছর ধরেন তারা ভোটই দিতে পারেননি, তো তারা এবার কিন্তু ভোটার। তো যারা ভোটার তাদের মধ্যে আমি উচ্ছ্বাস দেখেছি। আমাদের প্রতীক ট্রাক, আর ট্রাক মানেই তো আপনি জানেন, ট্রাক মানেই সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ 5 টন লেখাই থাকে সাধারণ পরিবহন। অর্থাৎ এই পরিবহনের মাধ্যমে আমরা চাল ডাল থেকে শুরু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিই। তো এই পাঠিয়ে দেওয়াটাই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যখন আমরা ভোগ্যপণ্য থেকে শুরু করে সমস্ত ধরনের পণ্য, ওষুধ পণ্য যাই বলেন না কেন, ট্রাক ব্যবহার করি। তা আমাদের মার্কাটাও বা আমাদের দলীয় প্রতীকটাও ট্রাক। তো স্বাভাবিকভাবেই তরুণরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমি তো প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত যাচ্ছি, শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাচ্ছি। সেখানে তরুণ, বৃদ্ধ যে যেখানে আছে তারা কিন্তু অত্যন্ত খুশি হয়েছে যে ভিপি নূরের দল থেকে যে আমি একজন নমিনেটেড ক্যান্ডিডেট কুষ্টিয়া 3-এর, তারা আমাকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। কারণ আমাকেও তারা কিন্তু খুব ভালো মতো চেনেন, কিন্তু আমাকে জানতেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি একজন আইনজীবী। কিন্তু আমি যে কুষ্টিয়া 3 থেকে নমিনেটেড ক্যান্ডিডেট এবং তার উপরে ভিপি নূরের দল থেকে, এটা তারা অনেক পজিটিভলি নিয়েছে। এবং অনেক সময় আমি দেখেছি কোনো চায়ের দোকানে গিয়েছি, সেই দোকানদার আমাকে জোর করে ধরে চা খাইয়েছে, না খেয়ে যেতে দেননি। তারপরে অনেক সময় দেখেছি যে বৃদ্ধদের সঙ্গে যখন আমি কথা বলেছি, আমাকে বলছে বাবা 2 মিনিট বসো। যদিও আমি ওনাদেরকে অনুনয় বিনয় করেছি যে আমি যদি আরও একটু সময় পাই তাহলে হয়তো আমি আরও 2-4 জায়গায় যোগাযোগ করতে পারবো। যে আমরা যেন ধর্মের কোনো বিষয়টাকে মানে এমন কোনোভাবে ভুল ব্যাখ্যা উপস্থাপন করে মানুষের কাছে যে তাদেরকে যেন ভুল না বুঝিয়ে কোনো কিছু করি। তাতে করে অ্যাজ এ মুসলিম হিসাবে আমি করি বা আমার অন্য ভাই করুক, যে ভাই করুক না কেন, সেটা আমার মনে হয় না যে ধর্মীয়ভাবেও ভালো হবে বা রাজনৈতিকভাবেও খুব একটা ভালো হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে আমার কানে হয়তো এসেছে আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এখন তো সোশ্যাল মিডিয়া চারিদিকে মানে ছড়িয়ে যায়, তো বিভিন্নভাবে এসেছে কথাগুলো। এখন আমি জানি না কথাটায় কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, আমি তো ভেরিফাই করার কোনো সুযোগ নাই। যে কোনো ব্যক্তি, কোনো মুসলিম যদি এটা বলে থাকে যে হচ্ছে কি যে তিনি এইভাবে টিকিট দিতে পারেন, আবার কোনো হিন্দু যদি বলে থাকেন, হিন্দু ভাই যদি বলে থাকেন, বৌদ্ধ ভাই যদি বলে থাকেন যে তার কথা মানলে বা তাকে এইটা করলে ওইটা করলে সে নিজে একটা টিকিট দিতে পারবেন, তাহলে আমার মনে হয় প্রত্যেকটি ধর্মই এটাকে পারমিট করে না। যে আমি একজন প্রার্থী হিসাবে আমার চিন্তা চেতনা যে হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারবো আমার এলাকার মানুষের জন্য। আই এম নট গোয়িং টু থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যানাদার টাস্ক, মানে অন্য ব্যক্তি কি করবেন কি না করবেন, কি করতে পারবেন কি না পারবেন সেদিকে যাওয়ার চেয়ে আমি কি করতে পারবো, কি করতে আমি পারবো না, আমি সেই দিকে বেশি কনসার্ন। যখন কোনো প্রতিযোগিতা হয়, যখন কোনো যুদ্ধ হয়, প্রতিযোগিতা হয়, প্রত্যেক প্রতিযোগিতার নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে। তো এরকম কোনো না কোনো দলের কোনো না কোনো স্ট্র্যাটেজি থেকে থাকে, সেটা যুদ্ধক্ষেত্রেও থাকে, খেলার মাঠেও থাকে, ভোটের মাঠেও থাকে। তো কোনো দল যখন কোনো একটা স্ট্র্যাটেজি নিয়েছে বা কোনো স্ট্র্যাটেজি নিতে সে প্ল্যানটাই করেছে যে আমি এই কথা বলে এই সফট কর্নারটাকে হিট করব, এখান থেকে কিছু ক্যাশ করব, এটাকে আমি অ্যাচিভমেন্ট আকারে নিব। তো দেখেন, সাধারণ মানুষ কিন্তু এত বোকা না।
কুষ্টিয়া যেহেতু বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী, তাহলে কুষ্টিয়াকে আমি প্রথম চেষ্টা করব যে বাংলাদেশে অনেক বিভাগ আছে, কুষ্টিয়া কেন বিভাগ হচ্ছে না, আমি কুষ্টিয়াকে বিভাগে উন্নীত করার জন্য প্রথম পদক্ষেপটা নিব। এক। 2 নম্বর বিষয়টা হলো, সেটা হচ্ছে আপনি দেখেন কুষ্টিয়া একটা প্রাক্তন ডিস্ট্রিক্ট, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে, সেখানে রবীন্দ্রনাথ এমনিতে বিশ্বকবি, উনি একজন নোবেলিস্ট, এবং লালন শাহ উনি একজন এই সমগ্র পৃথিবীর মধ্যে একজন আধ্যাত্মিক একজন বাউল সম্রাট, ওনার বাড়ি এই কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তো কুষ্টিয়াতে সব কিছুই আছে, বাট এত সুন্দর পর্যটনেরও সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু সেখানে পৃথিবীর অন্য দেশ থেকে একজন মানুষ আসতে গেলে বাই রুটে বাসে, ট্রাকে, ট্রামে ইত্যাদি আসতে হচ্ছে। কিন্তু সেখানে একটা যদি ডোমেস্টিক এয়ারপোর্ট থাকতো, তাহলে কিন্তু সারা পৃথিবী থেকে মানুষ ঢাকা হয়ে সরাসরি আমাদের কুষ্টিয়া এসে নামতে পারতো। তো এই একটা ডেভেলপমেন্টের জন্য আরেকটা ব্যাপার হচ্ছে, কুষ্টিয়ার অনেক মানুষ যখন অসুস্থ হয় তখন ঢাকাতে ইনস্ট্যান্ট ট্রান্সফার করা লাগে, রাজশাহীতে ট্রান্সফার করা লাগে, রাজশাহীতে এয়ারপোর্ট আছে, ঢাকাতে এয়ারপোর্ট আছে, তাহলে আমার কুষ্টিয়াতে নাই কেন? আমি চাইবো কুষ্টিয়াতে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট হোক। আমরা ট্রাক মার্কার প্রতিনিধি হয়ে গ্রামগঞ্জে, শহরে মা ও বোনিদের কাছে বাসায় বাসায়, বাড়ি বাড়ি আমরা ভোটের জন্য যাচ্ছি। ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। গণ অধিকার পরিষদ কুষ্টিয়ার অ্যাডভোকেট ডক্টর শরীফুল ইসলাম, তিনি একজন ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন আইনজীবী, এবং উনি অনেক মেধাবী এবং গরিব মেহনতি মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ আসি। এবং আমরা আগামী তো নির্বাচনে জয়ী হই আর না হই, তারপরেও আমরা আমাদের অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই মেহনতি মানুষ, গরিব দুঃখী, অটো চালক, ভ্যান চালকের পাশে থাকবে উনি।